আজকে রিলিজ হলো নূর এবং সারাদিন কিন্তু অনেক আপডেট দেখতে পাচ্ছি আমি জানি যে তোমার কাছে অনেক ফোন কল এসেছে। সো কেমন সাড়া পাচ্ছ? খুব ভালো সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন কি শিউলিতে অবস্থান করছো নাকি ঐশীতে? আমি ঐশী, বাট কিছুটা শিউলির ভাইবটা নিজের মধ্যে ক্যারি করার চেষ্টা করছি। তোমাকে প্রপার ভাবে আমাদের দেশের ইন্ডাস্ট্রির মানুষেরা ইউজ করতে পারেনি। ডিরেক্টরের কাজই তো এটা, আর্টিস্টকে ভাঙা, এবং প্রত্যেকটা চরিত্রকে তো সে ঘরে ঘরে পাবে না। একজন শিল্পীকে ইউটিলাইজ করার দায়িত্ব তো তাদের, তো তারা এই কমপ্লেন করে কেন? যে সহজ সুন্দর সরল মন নিয়ে তুমি সিনেমায় এসেছিলে, এখানে এসে কি একটু হোঁচট খেয়েছো? হোঁচট খাওয়া আমি বলবো ইজ এ পার্ট অফ জার্নি, আইল নট কল ইট স্ট্রাগল। সবার জায়গা থেকে অনেস্ট থাকলে ইন্ডাস্ট্রিটা আরো এনরিচড হতো। তোমার প্রেম নিয়ে মানুষের অনেক আগ্রহ। আজে বাজে হেডলাইন বিনোদন সাংবাদিকরাই দিচ্ছে। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যারা এই নিউজগুলো করছে, ফেক নিউজগুলো করছে, তারা নিজেরা জানে তারা ফেক নিউজ করছে। ঐশী কি আসলে প্রেম করে? প্রেম করে তোমার কি প্রেম আছে? না। তুমি কেমন ছেলে পছন্দ করো? এমন একজন মানুষ চাই আমার জীবনে যাকে আমার মনে হবে যে সে আমার ঘর। আমি জোর করে সম্পর্ক ধরে রাখাতে বিশ্বাসী নই। তোমার হাতে বেস্ট খাবার? পুডিং ভালো বানাই। শিউলি কি আজকে আমাদেরকে কোনো গান শোনাবে? স্বপ্ন ছুঁয়ে তো তার কাটে না তো ঘোর, ভেবে তোকে সারাক্ষণ রাত নেমে আসে ভোর। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি ICCL প্রেজেন্স TBS স্পটলাইটে। সঙ্গে আছি মৌ, আর আজ আমাদের সঙ্গে আছেন একজন স্নিগ্ধ, শুভ্র, সতেজ, সুন্দর, সহজ সরল কিন্তু অসাধারণ একজন মানুষ, যিনি আসলে খুব চমৎকারভাবে নিজেকে গুছিয়ে সামনের দিনগুলোতে যাবার জন্য পথ চলছেন, যার স্বপ্ন অনেক বড় এবং মানুষের স্বপ্ন তো সবসময় সীমাহীন, স্বপ্নের কোনো নির্দিষ্ট সীমা নেই। তার স্বপ্ন মোতাবেক তিনি কিন্তু একটু একটু করে হাঁটছেন। এবং একটি ব্যাপার বলতে চাই, মানুষের ভেতরে অনেক সুপ্ত প্রতিভা থাকে, সেই প্রতিভাকে জাগাতে হয় সে ব্যক্তি মানুষের। সেই মানুষটা কিন্তু তেমনই একজন মানুষ যিনি নিজেকে আলোকিত করেন এবং তার আলো ছড়িয়ে দেন চারপাশে, বাকিদেরকে নিয়েও তিনি পথ চলতে জানেন। আজকে রিলিজ হয়েছে নূর বায়োস্কোপে, এটা আপনারা সবাই জানেন। সো বায়োস্কোপে তাকে আমরা দেখতে পাচ্ছি শিউলি চরিত্রে, এবং সেই শিউলি আজকে আমাদের মাঝে শুভ্রতা ছড়াতে এসেছেন। আমাদের ভালোবাসার জান্নাতুল ফেরদৌস ঐশী রয়েছেন আজ আমাদের সঙ্গে। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। ফাইনালি আজকে রিলিজ হলো নূর এবং সারাদিন কিন্তু অনেক আপডেট দেখতে পাচ্ছি আমি জানি যে তোমার কাছে অনেক ফোন কল এসেছে। সো কেমন সাড়া পাচ্ছ? খুব ভালো সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কারণ অনেকের অনেক প্রতীক্ষিত একটা কাজ এটা, সেটা যেমন যারা এটাতে কাজ করেছে তাদের যেমন প্রতীক্ষিত, এবং এই সিনেমার রিলেটেড মানুষগুলোর যে ভক্ত আছেন বা এই সিনেমার যেসব ভক্ত আছেন তাদের জন্য একটা প্রতীক্ষিত কাজ। তারা অনেক অনেক বছর অপেক্ষা করেছেন, তো ফাইনালি যে তারা দেখতে পেরেছেন তারা ওইভাবেই রেসপন্ডটা করছে। আমি ঠিক একদিন আগে বোধহয় একটা ইন্টারভিউ করলাম, আজকে একটা ইন্টারভিউ, খুবই এই লুকটা, এটা কি আসলে নূরের জন্যই এই লুকে তুমি এখন ইন্টারভিউ দিচ্ছ? হ্যাঁ, শিউলি লুক এক্স্যাক্টলি। আজকে শুরুতে শিউলি বলিনি কারণ সেদিন শিউলি দিয়ে শুরু করেছিলাম। শিউলির এখন কি শিউলির মাঝেই শিউলি ডুবে আছে নাকি সে ঐশীতে ফিরে এসেছে? কারণ কাজটি তো 4 বছর আগে করা এবং 4 বছর পরে আবার নতুন করে তুমি সেই সময়ে ফিরে গেছো। সো এখন কি শিউলিতে অবস্থান করছো নাকি ঐশীতে? এখন আমি ডেফিনেটলি ঐশী, বাট মানে দর্শকের কাছে এখন যেহেতু দর্শক যেহেতু এখন শিউলিকে দেখার জন্য এত বছর প্রত্যাশায় ছিল, তাই আমি শিউলির অবতার এক জায়গায় যাচ্ছি যাতে মানুষের রিলেট করতে, কানেক্ট করতে সহজ হয়, সুবিধা হয়। এবং এটা আমি তবে শিউলি আমি ঠিক আছে, আমি কিছুটা স্নিগ্ধ সিম্পল গেট আপে সব জায়গায় যাচ্ছি, বাট শিউলি এর থেকে অনেক বেশি স্নিগ্ধ, অনেক বেশি সরল, যেভাবে হয়তো জান্নাতুল ফেরদৌস ঐশী চলাফেরা করে না। তো এই জন্য বলবো আমি ঐশী, বাট কিছুটা শিউলির ভাইবটা নিজের মধ্যে ক্যারি করার চেষ্টা করছি। দ্যাটস গুড। বাট আমার কাছে সবসময় মনে হয় যে তুমি ভীষণ স্নিগ্ধ, ভীষণ সুন্দর এবং সহজ একজন মানুষ। একটা ব্যাপার, এই যে সিনেমা করলে এবং অনেকেই বলে, আমি এমনটা অনেককে বলতে শুনেছি, এবং আমি খুব কোট করে যদি নামগুলো না বলি তাহলে এমন বলতে পারি যে লেখক বলো, সঙ্গীত শিল্পী বলো, বা প্রডিউসার বা পরিচালক, এমন অনেকেই তো আমার সার্কেলের আছে যাদের সঙ্গে আমি আড্ডা দিই। অনেকেই এরকমটা বলেন তোমাকে নিয়ে যে তোমাকে প্রপারভাবে আমাদের দেশের ইন্ডাস্ট্রির মানুষেরা ইউজ করতে পারেনি। এই কথাটার সাথে তুমি কতটা একমত? ইন্ডাস্ট্রিতে কারা কাজ করে? তুমি যাদের কথা বলে, লেখক, হ্যাঁ, প্রডিউসার আছেন, প্রযোজক, পরিচালক,
সঙ্গীত শিল্পী? সঙ্গীত শিল্পী, আচ্ছা সঙ্গীত শিল্পীদের কাজটা আলাদা, আমি তাদেরকে আলাদা রাখি। লেখক, পরিচালক, প্রযোজক, তো একজন শিল্পীকে ইউটিলাইজ করার দায়িত্ব তো তাদের। তো তারা এই কমপ্লেন করে কেন? তারা ইউটিলাইজ করুক আমাকে। এক্স্যাক্টলি, এই কমপ্লেন কথাটা না করে দায়িত্বটা তারা নিলে আমার মনে হয় শিল্পীরা ইউটিলাইজড হবে প্রপারলি, এবং সেটা শুধু আমি না, যারা ইউটিলাইজড হওয়ার মতন শিল্পী তারা প্রত্যেকে ইউটিলাইজড হবে। প্রত্যেকের ইউনিক স্টাইল আছে, আলাদা আলাদা গুণ আছে, ইন্ডিভিজুয়ালিটি আছে, এবং স্টেরিওটিপিক্যাল কিছু চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে যে ওই ক্যারেক্টার, কোনো একটা ক্যারেক্টার, নির্দিষ্ট ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটার মতন যে রিয়েল লাইফে পার্সোনালিটি যার সাথে যায়, লুক যার সাথে যায়, একেবারে চিন্তা ভাবনা ছাড়া তাকেই কাস্ট করে ফেলে। তারা কাউকে ভাঙতে রাজি না, ওই এফোর্টটা দিতে রাজি না। এটা এই ডিসঅনেস্টি আমি অনেকের মধ্যে, এবং আইল কল ইট ডিসঅনেস্টি, আই এম সরি, বাট এই এফোর্টের অভাবটা আমি অনেকের মধ্যে দেখেছি। যেমন আমাকেই অনেকে বলেছে, আচ্ছা ঐশী এই ক্যারেক্টারটা অনেক বেশি টকেটিভ, অনেক বাচাল, অনেক অনেক ধূর্ত, তোর সাথে যায় না, এই এই ক্যারেক্টারটা নাইভ না তোর মতো, সো এই ক্যারেক্টারটা আমি অন্য কাউকে অফার করব। তো আমি না, একদিন রেগে গিয়ে একজন ডিরেক্টরকে বলেছিলাম যে ডিরেক্টর হয়ে কথা কম বলা একজন ব্যক্তিকে স্ক্রিনে যদি 10টা কথা বেশি বলিয়ে না নিতেও পারো, তাহলে ডিরেকশন দিও না। তার মধ্যে ডিরেক্টরের কাজই তো এটা, আর্টিস্টকে ভাঙা, এবং প্রত্যেকটা চরিত্রকে তো সে ঘরে ঘরে পাবে না। এবং গাঙ্গুবাইয়ের জন্য তার একটা গাঙ্গুবাইকে কাস্ট করা হয়নি, তাই না? মানে আমি মানে যাই বলি কেন, প্রত্যেকটা চরিত্র, মানে ওই চরিত্র হয়ে কেউ জন্মায় না, ওই অধ্যাবসায়ের মধ্যে থেকে যেতে হয়, ওই চর্চার মধ্যে থেকে যেতে হয়, তারপর চরিত্র হয়ে উঠতে হয়, যেটার গাইডেন্স দরকার, যেটার এফোর্ট পরিচালকের দরকার, যেটার সাহসটা তাদের করা দরকার। আমাকে নিয়ে কেউ করেনি। ইটস ওকে, করবে, এখনো অনেক পথ যাওয়া বাকি। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, তুমি বড় পর্দায় কাজ করছো এবং তোমার কাছে কিন্তু ছোট পর্দার কাজের অফার আসে, আমি জানি উপস্থাপনার অফারও তুমি অনেকবার পেয়েছো, তোমার কাছে ওটিটি কন্টেন্টের অফার আসে, কিন্তু সেই কাজগুলোকে তুমি সচেতনভাবেই অ্যাভয়েড করে যাও, এটার কি কারণ? হ্যাঁ, কাজের অফার তো আসে প্রতিনিয়ত, কিন্তু ওই যে সবার তো একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, মানে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানও থাকে। তো যে কাজগুলো এসেছে আমার যখন মনে হয়েছে যে এগুলো আমার স্ট্র্যাটেজির সাথে যায় না বা আমার প্ল্যানিংয়ের সাথে যায় না, তো আমি সেগুলোকে সচেতনভাবে রিজেক্ট করেছি। সেটা ভালো কাজও হোক, আমি আমার স্ট্র্যাটেজির সাথে না গেলেই যে সে কাজটা খারাপ তা নয়। আমি বিনয়ের সাথেই আপত্তি জানিয়েছি কাজগুলো করতে, কারণ আমি একটা নির্দিষ্ট ট্র্যাকে থাকতে চেয়েছি। এবং একটা সময় হয় কি, মানুষ এই যে লম্বা গ্যাপ যখন পড়ে যায় তখন মনে হয় যে, ইনফ্যাক্ট অনেকে আমাকে বলেছে যে ভিজিবল থাকতে হবে, এবং ভিজিবল থাকতে হলে তো তোমাকে কাজ করতে হবে, কাজ কেন করো না? আমার কাছে ভিজিবল থাকার থেকে নিজের যে প্ল্যান, নিজের যে উদ্দেশ্য, নিজের যে স্বপ্ন, ওইটার প্রতি অনেস্ট থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি ওই জায়গাটা থেকে হচ্ছে গিভ আপ করে দিই। আচ্ছা ঠিক আছে, নিজের প্ল্যানের সাথে অনেস্ট থাকতে গেলে বা স্ট্রিক্ট থাকতে গেলে হচ্ছে তোমার ভিজিবল থাকা যায় না, এই জন্য আচ্ছা ঠিক আছে আমি ট্র্যাক চেঞ্জ করে ফেলি। আমি একটু কনফিডেন্ট থাকতে চেয়েছি আমার নিজের জায়গায়, তাই করা হয়নি, সচেতনভাবেই অ্যাভয়েড করা হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, তুমি যেহেতু একটা নির্দিষ্ট ট্র্যাকে আগাচ্ছ, তুমি নিজেই বললে, এবং এটা তোমার স্বপ্নের জায়গা, ভালোবাসার জায়গা, অনেক আবেগের জায়গা কিন্তু সিনেমা। সো নিশ্চয়ই তুমি একটা ভাবনা থেকে, একটা কল্পনা থেকে বা একটা আবেগ, সেই আবেগটাকে রেখেই তুমি সিনেমাতে এসেছো। কিন্তু যেই সহজ সুন্দর সরল মন নিয়ে তুমি সিনেমায় এসেছিলে, বা যেই ভাবনা তোমার ছিল, যে আবেগটা ছিল, এখানে এসে কি একটু হোঁচট খেয়েছো, একটু দুঃখ পেয়েছো, বা একটু ডিসহার্টেড হয়েছো কিনা? দেখো, হোঁচট খাওয়া আমি বলবো ইজ এ পার্ট অফ জার্নি, আই উইল নট কল ইট স্ট্রাগল। কারণ স্ট্রাগল কথাটা আমার কাছে অনেক বেশি, অনেক বড় একটা টার্ম। এটা আমি এত ছোট বিষয়কে স্ট্রাগল বলতে চাই না, এবং এটা জার্নি, এটুকুন হতেই হবে। বাট ডিসহার্টেড হয়েছি কিনা, হ্যাঁ, এটা আমার মনে হয় সবাই হয়। আমার জায়গা থেকে ডিসহার্টেড আমি যে কারণগুলোতে হয়েছি, হ্যাঁ প্রবলেম হবেই। একটা কাজ করতে গেলে একটা টিম মিলে করে, সব সময় তুমি যেভাবে চাইবে সেভাবে হবে না, তোমার প্ল্যান অনুযায়ী সব সময় হবে না। কিন্তু যখন কাজ তো একটা টিম মিলে করে, তুমি যখন কাজ করতে যাবে, টিমের সবার উদ্দেশ্যটা না এক হওয়া উচিত, এক রকমের সৎ হওয়া উচিত। তো যখন আমি দেখি যে মানুষের কাজের উদ্দেশ্যটা যথেষ্ট সৎ নয়, তখন এই জিনিসটা আমাকে ডিসহার্টেড করে। কারণ আমি ওই যে দেখে না, শখ, স্বপ্ন, ওই যে সরলতা, ওই জায়গাটা থেকে আসা, তো
একটা ব্যাপার হচ্ছে, যেমন আমি এখন যদি বলি, আমার কাজের সাথে তো অনেক প্রফেশনাল মানুষ রিলেটেড। আমার কাজের সাথে রাইটার রিলেটেড, আমার কাজের সাথে সিঙ্গার রিলেটেড, আমার কাজের সাথে প্রোডিউসার রিলেটেড, আমার কাজের সাথে সাংবাদিক রিলেটেড। সবার জায়গা থেকে অনেস্ট থাকলে ইন্ডাস্ট্রিটা আরও এনরিচড হতো। তো আমি এখানে সবার অনেস্ট রোল প্লে করাটার প্রমাণ খুব একটা পাইনি। যেমন বেশিরভাগ জার্নালিস্টকে, বেশিরভাগই আমি এখন বলবো, আমি দেখিনি একটা হেডলাইন দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল। আমি দেখিনি একটা মানে সিনেমার টিমকে, যে সিনেমাটার জন্য আমি এত কষ্ট করছি, সব জায়গায় যাচ্ছি, সেই সিনেমার টিমকেও কখনো কখনো আমি দেখছি যে প্রমোশনাল প্ল্যানটা তারা দায়িত্বশীলভাবে করছে না। যে আমার এই আর্টিস্ট তার ব্যক্তি ইমেজটাকে অনেক বছর ধরে অনেক দায়িত্বের সাথে, অনেক সচেতনতার সাথে অনেক সুন্দর করে তৈরি করেছে। আমি আমার ফিল্ম বিক্রির জন্য তার ইমেজটাকে আমি নষ্ট করে দিলাম। তো এই জায়গা থেকে আমি অনেক জায়গায় ডিসঅনেস্টের প্রমাণ পেয়েছি, যেগুলো আমাকে একটু কষ্ট দেয়। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ করেছে। এই যে সাংবাদিকদের কথা আসলে আরেকটি বিষয় চলে আসে, আমাদের আলোচনা খুবই গম্ভীর আলোচনা হয়ে যাচ্ছে, আমি একটু ফান করতে চাই, ঐশীর প্রেমের গল্পে যেতে চাই। যাও। তোমার প্রেম নিয়ে মানুষের অনেক আগ্রহ, নানান জায়গায় নানানজন নানা রকম কথা বলে, এবং সেখানে শুভ ভাইয়ের নামটা সামহাও চলে আসে। আর তুমি এটার অনেস্ট আনসার কিন্তু এর আগেও আমাকে দিয়েছো অন্য ইন্টারভিউতে, এবং আমি জানি যে ইউ আর রাইট, ইউ আর অনেস্ট। সো সেই জায়গা থেকে আজকে টিভিএস এর দর্শকদের জন্য তোমার কি বলার আছে? যেরকম অনেক হেডলাইন দিয়ে ফেলেন, তোমরা প্রমোশনের জন্য একটা ক্যাপশন দিয়েছিলে ভাইয়া এবং তুমি, এবং সেটা নিয়ে অনেক মানুষ কিন্তু বুঝছে, যারা আসলে বুদ্ধিমান তারা জানে যে এটা একটা প্রমোশনাল পোস্ট, কারণ একই সাথে একই সময়ে একই ক্যাপশন একই ছবি, সেটা তো প্রমোশনাল পোস্ট। বাট সেটা নিয়েও মানুষ অনেক কথা বলছে, এবং সাংবাদিকরা নিউজ করলেন, সেখানে একটা ক্যাপশন তারা তাদের মতো করে দিয়ে দিলেন। সো এই ব্যাপারটা নিয়ে তুমি যদি আজকে দর্শকদেরকে ক্লিয়ার করতে। এখানে ক্লিয়ার আমি তো অনেকবারই করেছি যে হেডলাইনগুলো হচ্ছে খুবই ভুল, মিথ্যা, এবং দুঃখের বিষয় কি বলতো, এই নিউজগুলো তো বিনোদন সাংবাদিকরা করছে, রাইট? এই আজে বাজে, আমি আজে বাজে শব্দটাই ব্যবহার করব, আজে বাজে হেডলাইন বিনোদন সাংবাদিকরাই দিচ্ছে। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে, যারা এই নিউজগুলো করছে, ফেক নিউজগুলো করছে, তারা নিজেরা জানে তারা ফেক নিউজ করছে। আমার কথা হচ্ছে, আমি না জেনে করে ফেলি, দ্যাটস আ ডিফারেন্ট কেস। কিন্তু আমি জানি, আমি ইচ্ছা করে এই দর্শককে টানার জন্য মিথ্যা খবর প্রকাশ করছি, আমি দর্শককে বিভ্রান্ত করছি, আমি জেনেও করছি। এইটা তো অনেক বড় ডিসঅনেস্টি, তাই না? এবং কোনো বিনোদন সাংবাদিক যদি এটা বলে যে ওই সময় তারা জানতো না যে নূর আসবে, এটা থেকে বড় মিথ্যা নাই। কারণ বিনোদন সাংবাদিকরা সবার আগে জানে যে ইন্ডাস্ট্রিতে কোন কাজ আসছে, তারা সবাই সব জানে। তারপরেও ইচ্ছা করে ভুলভাল হেডলাইন দিয়ে, এটা আমার জন্য অনেক বেশি লজ্জাজনক, দুঃখজনক। এটা কি বিব্রত হও কিনা ব্যক্তি জীবনে? বিব্রত বলতে একটা সময় পর্যন্ত হচ্ছে আমি গায়ে লাগাইনি, বাট আমার এখন মনে হয়েছে যে এত লম্বা সময় ধরে জিনিসটা চলেছে এবং এত স্ট্রংলি চলেছে, একটু বিরক্তিকর পর্যায়ে চলে গেছে। তো এটা আমি একজন মেয়ে শিল্পী হিসেবে বলি, বা একজন নাগরিক হিসেবে বলি, এটা একজন পাঠক হিসেবে বলি, এবং একজন শিল্পী হিসেবে বলি। সাংবাদিকরা যদি এইভাবে ইমেজ নষ্ট করার পেছনে পড়ে থাকে, মানে অথেন্টিক খবর দেওয়ার থেকে, একটা যেমন তুমি খুব সুন্দর একটা ইন্টারভিউ দিলে, ওর মধ্যে থেকে এমন একটা লাইনকে হেডলাইন হিসেবে টানলো, যেটা পড়তে মানে যেটা পুরো নিউজের মানে কি বলবো, ভাইবটাকেই চেঞ্জ করে দিল, মানে হালকা করে দিল ব্যাপারটাকে। এবং যে শিল্পীকে নিয়ে করা হেডলাইনটা, ওই শিল্পীর ব্যক্তিত্বটাকেও মানুষের কাছে হালকা করে দিল। আর তার থেকে বড় কথা, যে নিউজ পেপার বা যে নিউজ পোর্টাল, সেটার ভাবমূর্তিকেও নষ্ট করে দিল। তো না তারা নিজের প্রতিষ্ঠানের প্রতি দায়িত্বশীল, না তারা আমার ইমেজের প্রতি দায়িত্বশীল, না সে নিজের দায়িত্ব বা পেশার প্রতি দায়িত্বশীল। তো সেই দিক থেকে হ্যাঁ, আমি বলবো যে এটা মানে আমি জানি না বন্ধ হবে কি না, কারণ যারা করছে তারা সবাই অ্যাডাল্ট, তারা জানে কোনটা ভালো, কোনটা খারাপ। তো ভালো খারাপ জেনেও যে সঠিকটা করছে না, আমার কথায় তারা হঠাৎ করে সঠিকটা করে ফেলবে, এটা এক্সপেক্ট করাটাও ভুল আমি মনে করি। একদম, এটা আমি তোমার সাথে একমত। কিন্তু ঐশী কি আসলে প্রেম করে? তোমার কি প্রেম আছে? না। গুড। তুমি কেমন ছেলে পছন্দ করো? এটা হচ্ছে জানি না, আমি বৈশিষ্ট্য গুলোর দিকে হয়তো বা যাবো না ডিটেইলে, বাট এমন একজন মানুষ চাই আমার জীবনে, যাকে আমার মনে হবে যে সে আমার ঘর। বাহ,
দুর্দান্ত। আমার সেফেস্ট প্লেস। তো এরকম একটা মানুষ চাই আমি আমার জীবনে। এই জন্যই তোমাকে এত ভালো লাগে। এবার একটু ছোটবেলার ঐশীর গল্প শুনতে চাই, তারপর আবার নূরের গল্পে আমরা আসবো, কারণ এই আয়োজনটা তো একটু ডিফারেন্ট, আমরা সব রকম গল্পই করি এবং আমি কিন্তু আগে পারমিশন নিয়ে নিয়েছি যে আমি করতে পারবো হ্যাঁ কিনা। হ্যাঁ প্লিজ। ছোটবেলার ঐশী কেমন ছিল? সে কি আগে থেকে এরকম একটু চুপচাপ, একটু মানে বন্ধুদের সাথে হয়তো একটু আলাদা হবে, তুমি সেই গল্পে যাবো, বাট এমনি ব্যক্তি ঐশী কেমন ছিল ছোটবেলাতে? আমি ছোটবেলায় খুবই নাইফ বাচ্চা ছিলাম। এমনিতে বাচ্চারাই সরল হয়, কিন্তু আমি আর 10টা বাচ্চার থেকে অনেক বেশি নাইফ ছিলাম, অনেক লক্ষ্মী ছিলাম। এখনো অনেক। বাট আমি তখনকার সরলতাটা আমার অনেক অনেক বেশি মনে পড়ে, যে এরকম সরল বাচ্চা আমার চোখেও খুব কম পড়ে, যে আমার অতীতের কথা যদি আমার মনে পড়ে আমারই মায়া লাগে। কিন্তু হ্যাঁ, বয়সের সাথে সাথে আমি বলবো যে সরলতার পরিমাণ কমেছে। আসলে কি সরলতা কমেছে নাকি তুমি একটু বাস্তববাদী হয়েছো, একটু বুঝতে শিখেছো যে কিভাবে মানুষকে ডিল করতে হয়? কোনটা? বুঝতে শিখলেই না সরলতা নষ্ট হয়। তাকে নষ্ট হয়েছে বলবো আমি এটাকে? না, মনে হয় কিছুটা কিছুটা। এবং এটা দুঃখজনক। কোনো মানুষের সরলতা নষ্ট হওয়া উচিত না। এবং সরলতা নষ্ট হয় তিক্ত অভিজ্ঞতার সাথে, অবিশ্বাসের সাথে, এবং এটা সব মানুষেরই হয়। আমি নট অ্যান এক্সেপশনাল কেস, এটা সব মানুষেরই হয়। বয়সের সাথে সাথে সরলতা নষ্ট হয়, বিশ্বাস করার, অবাক হওয়ার ক্ষমতা নষ্ট হয়। সো হ্যাঁ, এগুলো নর্মাল। ছোটবেলায় তুমি তো নায়িকা হতে চাইতে, আর অনেক কিছুই হতে চাইতে, কিন্তু আঙ্কেল কি চাইতেন যে তার মেয়ে কি হবে? আব্বু আর্মি বানাতে চাইতেন আমাকে। আচ্ছা, কি হাইটের জন্য? হ্যাঁ, কাইন্ড অফ হাইট, ফিটনেস, তারপরে আমি বেশ অ্যাক্টিভ বাচ্চা ছিলাম, সব মানে স্পোর্টস অ্যান্ড এভরিথিং সব কিছুতে পার্টিসিপেট করতাম। তো হ্যাঁ। আর আন্টি কি চাইতেন? আম্মু ওইভাবে মানে নির্দিষ্ট কোনো প্রফেশনের ব্যাপারে তিনি চিন্তা করেন, তবে আম্মু খুব কালচারাল মাইন্ডেড ছিলেন। তো সে চাইতেন যে কালচারালি অ্যাক্টিভ থাকি সবসময়, কালচার মানে সংস্কৃতির সাথে সবসময় জড়িত থাকি। আমরা তো জানি যে তুমি অনেক মেইনটেইন করো। মেইনটেইনটা তুমি এমন না যে তুমি মানুষের মতো জিমে যাও, তুমি তোমার লাইফটা খুবই গোছানো এবং খুবই শৃঙ্খলাবদ্ধ একটা জীবনযাপন তুমি করো। তো যদি একটু জানতেই চাই যে আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, আমাদের সুন্দরী, তিনি আসলে সকালে উঠে কি কি খাবার নিজের স্বাস্থ্যের জন্য খেয়ে থাকেন, তাহলে কি কি খাবারের তালিকা সেখানে আসবে? আমি খুব স্বাভাবিক খাবার খাই, কোনো এক্সট্রাভ্যাগেন্ট। তুমি ভাত খুব পছন্দ করো? আমি ভাত খুব পছন্দ করি, আমি পেট ভরে ভাত খাই। তবে সেটা কখন খাই, কোন সময়, মানে মানে কি কি দিয়ে খাই, সেটা একটু আমার পার্সোনাল। আমি এটা জিজ্ঞেস করছি না। হ্যাঁ হ্যাঁ, না না, পার্সোনাল না, আমি ওই জিনিসগুলো একটু খেয়াল রাখি। আর হচ্ছে এছাড়াই যে এখন যেমন শীতকাল, তো এখন শীতকালীন সবজি খুব অ্যাভেলেবেল। আমি টমেটো খুব পছন্দ করি। আমি ধরো দিনে 4-5টা টমেটো খেয়ে নিলাম। টমেটো খুবই হেলদি, ইটস গুড ফর ইয়োর এন্টায়ার সিস্টেম। তারপরে আমলকি আছে, কাঁচা হলুদ আছে, তারপরে এরকম প্রত্যেকটা সিজনের কিছু স্পেশাল মানে ভেজিটেবলস থাকে, ফ্রুটস থাকে। আমি চেষ্টা করি প্রত্যেকটা সিজনে এগুলো কনজিউম করার। তো তোমার লাইফের একটা পার্ট হচ্ছে টনিক, তুমি যেটা নিজে হাতে বানিয়ে খাও, সেটা নিয়ে কি আমি কথা বলতে পারবো? অবশ্যই, বলো না। তুমি চাইলে কিন্তু যে কোনো জায়গায় কাটতে পারো, বিকজ এটা রেকর্ডেড শো, সো ফিল ফ্রি। না না না। সো সেটাও কি তুমি একদম আগে থেকে চর্চা করতে, নাকি নায়িকা হবার পর থেকে নিজের প্রতি আরেকটু বেশি সচেতন হয়েছো? এখন যেটা টনিক হিসেবে খাই, এটা আমি সলিড ফর্ম আগে খেতাম, এখন লিকুইড ফর্মে এসেছি। যেমন আমি একটা গল্প বলি। হ্যাঁ, বলো। আমার ভাইয়া, আমার মেজো চাচার ছেলে, ভাইয়া বাড়িতে গেছে একদিন। তো সকালবেলায় ভাইয়া ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়েছে। তো ভাইয়াকে আমি কালো জিরা দিলাম, যে ভাইয়া খাবা? ভাইয়া বললো যে কি? আমি বলছি কালো জিরা। বলে এটা খাবো কেন? আমি সকালবেলা খালি পেটে মানে খেলে ভালো, খাও। কালো জিরা দিলাম, এরপরে আমি একটু পরে মধু খাচ্ছি, 1 চামচ মধু এনে দিলাম, রসুন দিলাম। তো ভাইয়া খেয়ে যে এরপরে এসে আমার বোনকে, আমার দিদুনিকে জিজ্ঞেস করছে, পরে বলে ও কোন ডাক্তারের সাথে প্রেম করে? তো আমার বোন বলছে কেন? সকালবেলা উঠে দেখি এগুলো খায়। তখন আমি 9-10-এ পড়ি। ও মাই গড। তারপর ও মনে হয় কোনো ডাক্তারের সাথে প্রেম করে। বলে যে কেন? বলে সকালবেলায় উঠে দেখি এইগুলো খায়, আমাকেও খাওয়ালো। তো এত অল্প বয়সে তো এইসব প্র্যাকটিস এমনি হওয়ার কথা না, নিশ্চয়ই কোনো ডাক্তারের সাথে প্রেম করে বা মেডিকেলে পড়ে এরকম কোনো ছেলের সাথে প্রেম করে। তো আমার বোন বললো যে, আব্বুর কথা বললো যে সেজো চাচার মেয়ে এরকম হবে, এটা কি খুব অবাক হওয়ার বিষয়?
মানে এরকম হবে এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তুমি দেখতে আঙ্কেলের মতো। হ্যাঁ একদম। এবং এই প্র্যাকটিসগুলো আমি ছোটবেলা থেকে আমার বাবার মধ্যে দেখেছি। সকালবেলা উঠেছে এখনো রসুন, কালো জিরা, মধু, আদা তুমি এগুলো থানকুনি চিবিয়ে খায়। পাতা খুব পছন্দ করো। থানকুনি পাতা, আমি এসব ভালো জিনিস পছন্দ করি খেতে। তবে এখন এই যে আগে যেগুলো যে চিবিয়ে খেতাম এর সাথে আরো অনেক জিনিস অ্যাড করে আমি হচ্ছে বয়েল করি, ওই পানিটা স্ট্রেন করে খেয়ে নিই। তো আরে ইটস বাহ। ভেরি গুড ফর ইয়োর গাট হেলথ। তারপরে তোমার কিডনি, লিভার, পুরো সিস্টেমের জন্য অনেক বুঝতে ভালো। পারছেন তো যে কত কিছু মেনটেন করে। এবং তুমি বোধহয় খাবারের পাত্রের ব্যাপারেও খুব সচেতন। আমি কাঁসার থালায় খাই, সব রিভিল করে দিচ্ছে। এরকম আর কবে পাবো আমি এই মুখোমুখি একসাথে হ্যাঁ, বসা? তো করো, আর কারণ করো। তোমাকে তো কাজ ছাড়া ইন্টারভিউতে আনা অসম্ভব ব্যাপার। আরেকটা বিষয় জানতে চাই, তোমার হাতের বেস্ট খাবার? আমি অনেক বেশি কিছু রান্না করতে পারি না, তবে মিষ্টি খাবারটা একটু ভালো পারি পুডিং বানাতে। এক নম্বরে। না, পুডিং ভালো বানাই। তারপরে আমি সুজি হালুয়া ভালো বানাই, হুম। আমি সেমাই খুব ভালো বানাই, আমি রসমালাই ভালো বানাই, তোমার হাতের দুধ চা, পাটিসাপটা, হ্যাঁ পাটিসাপটা, দুধ হ্যাঁ। চা, তারপরে অ্যামেজিং। হ্যাঁ মানে যেগুলোর কথা বললাম সবগুলোই মার্কিং যদি আমি করতে যাই, পায়েস সবকিছু সেম থাকবে। মানে আমার মনে হয় না কোনোটা খুব বেশি কম বেশি হবে। লাটকা খিচুড়ি বাদ পড়ছে। ওটা তো মিষ্টি না। একদম, ওটাও হ্যাঁ, একটা খুব হ্যাঁ, আমি চমৎকার একটা খাবার। খিচুড়ির মতন যাও, আমি এটাকে জাউ যাও ভাত। বলি। হ্যাঁ, আমি যাও রান্না করি, কিন্তু এটা টিপিক্যাল যাওয়ের মতো না। এটা যাদেরকে খাইয়েছি তারা খুব পছন্দ করেছে এখন পর্যন্ত। Exactly. পান্তা ভাতের যাও। পান্তা ভাতের যেমন খুবই মজা, আমার জিভে এখনই পানি এসে গেছে। যাই হোক, অন্য গল্পে যাব। যাও। তোমার জীবনের আইডিওলজি কি? কারো ক্ষতির কারণ না হওয়া, নিজের প্রতি অনেস্ট থাকা। কারণ আমরা বেশিরভাগ সময় হচ্ছে অন্যের প্রতি লয়াল থাকতে গিয়ে, অন্যের শান্তির কথা চিন্তা করতে গিয়ে, অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে নিজের প্রতি অনেক ডিসলয়াল হয়ে যাই, নিজের প্রতি অনেস্ট আর লয়াল থাকি না, পরে নিজেকে অনেক বেশি টর্চার করি। তো নিজেকে ভালোবাসা, নিজের প্রতি অনেস্ট থাকা, লয়াল থাকা, অন্য কারো কষ্ট বা ক্ষতির কারণ না হওয়া উদ্দেশ্যমূলকভাবে, আর একটা শান্তিময় জীবনযাপন করা, এটা হচ্ছে আমার আইডিওলজি। খাবারে আবারও ফিরে আসবো, কারণ খাবার নিয়ে তো অনেক গল্প হচ্ছিল এবং অনেকগুলো খাবারের কথা জানা হলো। মাঝে তুমি 3 বছর বোধহয় মানে মাছ মাংস খেতে না, So, এখন কি মাছ মাংস খাওয়া শুরু করেছো? হ্যাঁ, এই কোরবানির ঈদ থেকে, কোরবানির ঈদ লাস্ট থেকে। কোরবানির ঈদ থেকে স্টার্ট হয়েছে। তো তোমার যেই খুব আমাকে ইন্টারভিউতে বলেছিলে যে তোমার চিংড়ি মাছের ঘিলু খাওয়া হয়নি, তো ঘিলু কি খাওয়া হয়েছে? এখনো না। দুঃখজনক, এটা কিন্তু খাওয়াটা খুব দরকার। খাবো। আমার হচ্ছে মানে আবার স্টার্ট করার কারণ হচ্ছে যে প্রোটিন ডেফিসিয়েন্সি। মানে শুরুতে যখন শুরু করেছিলাম বেশ এনথুজিয়াজমের সাথেই শুরু করেছিলাম, যে প্রথম একটা বছর একেবারে খুবই প্লান্ট বেসড প্রোটিন, তারপরে যত সাপ্লিমেন্টারি খাবার আছে নিজের খাবার খুব টাইম টু টাইম রেডি করতাম, যে আমি যে মাছ মাংস খাচ্ছি না এইটার অল্টারনেটিভটা আমি খুব যত্নের সাথে রেডি করতাম। ওই 1 বছরের পর আস্তে আস্তে 1.5 বছর হতে হতে মানে এটা কমে গেছে। এরপরে প্রোটিনের পরিমাণ খুব কমে আসলো আমার খাদ্য তালিকায়, প্রোটিন ডেফিসিয়েন্সি হওয়া শুরু হলো। তো সবকিছু মিলে পরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, জীব প্রেম, প্রাণী প্রেম এগুলো জরুরি, বাট নিজের প্রতি প্রেমটা বেশি জরুরি। ফাইনালি সুস্থ থাকার তাগিদে হ্যাঁ। আমি আবার শুরু করেছি। এখন যদি কোনো ওটিটির কন্টেন্টের অফার তুমি পাও, তাহলে ওটিটির কাজ কি করবে? আমার নূরই তো ওটিটির প্রজেক্ট হয়ে OTT হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েব ফিল্ম হয়ে গেল। এটা নিয়ে সবার অনেক প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ দুঃখ আছে অনেকের মনে, আমার মনেও দুঃখ আছে। তারপরেও বাট করবে কিনা সেটা জানতে চাই। হ্যাঁ, ভালো প্রজেক্ট হলে, মনের মতন প্রজেক্ট হলে ডেফিনেটলি। আমি যদি নিজেকে অ্যাজ আ পারফর্মার, অ্যাজ অ্যান অ্যাক্টর নিজেকে এক্সপ্রেস করার, এক্সপ্লোর করার অত সুযোগ পাই, তাহলে ডেফিনেটলি। তুমি কিন্তু খুব ভালো বলো, তুমি বিভিন্ন প্রোগ্রামে যখন যাও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদেরকে উৎসাহিত করার জন্য নানা রকম কথা বলো, এবং তুমি তোমার কথার মাঝে অনেক উদাহরণ টানো, যেগুলো হচ্ছে তুমি সেগুলো সম্পর্কে জানো বলেই তুমি আসলে সেই উদাহরণগুলো নিয়ে আসতে পারো। তো কখনো ইচ্ছে আছে যে এই কথাগুলোকে এক করে বা নিজের মতো করে লেখার? কারণ মানুষ যখন খুব ভালো বলে সে কিন্তু খুব ভালো লিখতেও পারে।
এই ইচ্ছে কখনো আছে কিনা তোমার ইন ফিউচারে? আমার লেখার ইচ্ছা নাই এখন আর, কারণ এখন মানুষ অনেক ব্যস্ত, মানুষের পড়ার সময় নেই। তো আমি এক্ষেত্রে আমি একটু শর্টকাটই অবলম্বন করব। আমার যদি ইচ্ছা হয় কখনো আমার কথাগুলো বলতে, আমি সব থেকে সহজ মাধ্যমটা হয়তো বা বেছে নিব। কি সেটা? হতে পারে সিনেমা, বা বাট মানে এখন বই কিনে হার্ড কপি পড়ার মানুষের সংখ্যা অনেক কমে গেছে। কারণ আমি চাই আমি যে সিনেমার চিত্রনাট্য বা সিনেমার গল্পটা লিখবে বা গল্পটা বলবে, সেই গল্প অনুযায়ী একটা সিনেমা। হ্যাঁ, আমি কারণ আমার কথা হচ্ছে আমি যেটা বলতে চাই বা জানাতে চাই, আমি চাই এটা সর্বোচ্চ সংখ্যক, যত বেশি সংখ্যক মানুষের কাছে সম্ভব সেটা পৌঁছে দিতে। তো বই পড়া অসম্ভব ভালো একটা অভ্যাস, কিন্তু এই ক্ষেত্রে আমি শর্টকাট এই জন্যই অবলম্বন করব। আমি শর্টকাট মানে সিনেমাটা বানালে হয়তো বা আরেকটু বেশি সংখ্যক মানুষ জানতে পারবে। আমার কাছে জানানোটা বেশি ইম্পর্ট্যান্ট মাধ্যমটার থেকে। না, ও দ্যাটস গ্রেট। একটা ব্যাপার বলি, তোমাকে যখন আমরা দেখি খুব সহজ এবং মনে হয় তুমি রাগও না, কিন্তু এটা কি আসলে সত্য? ঐশীর রাগ কেমন? সে কি সেটা বহিঃপ্রকাশ ঘটায় নাকি চুপ হয়ে যায়? আমি হচ্ছে একটা সময় পর্যন্ত নিতে পারি, মানে আমার ধৈর্য বেশ, আমি নেই। আমি শুরুতে ঠান্ডা মাথায় আমি আগে রেসপন্ড করি, রিয়্যাক্ট করার বদলে আমি আগে রেসপন্ড করি। আমি যদি কিছু ভালো না লাগে আমি সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করি যে আমার এটা ভালো লাগছে না, আমি এটা পছন্দ করছি না। কিন্তু দুঃখজনকভাবে 99% মানুষের স্বভাব হচ্ছে এই ভদ্র রেসপন্সটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া এবং সেই রেসপন্সের এগেনস্টে প্রপারলি রেসপন্ড না করা। তো এইটা যখন একবার, দুইবার, 10 বার, 20 বার এরকম হতে থাকে, আমার তো ধৈর্যের সীমা আছে, সব কিছুর সীমা আছে। তো ধৈর্যেরও তো সীমা আছে। তো সেই জায়গা থেকে যখন দেখি যে জিনিসটা ডিসরেসপেক্টফুল পর্যায়ে চলে যায়, তখন আমি এমনভাবে রিয়্যাক্ট করি যেটা কেউ কখনো চিন্তাও করতে পারে না। তো হ্যাঁ, আমি ওই যে, এবং সবকিছুর ওই যে নিউটনের ল অনুযায়ী এভরি মানে অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। তো ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো ওই মানে যে লম্বা সময় ধরে যেটা জমে ওইটার ইকুয়াল অপোজিট রিয়াকশনটা আমি দিয়ে দেই। তখন চুপ হয়ে যাও? চুপ হয়ে যায় না, তখন চুপ হয়ে যায় না। মানে আমার ব্যাপারটা কিরকম হয়, ওই যে আবহাওয়া বেশি গুমোট হয়ে আসে, পরে ঝড় হয় না, তো আমি ঝড়ের মতন বহিঃপ্রকাশ করি। তো ওইটা হচ্ছে মানুষ আমার আগের ফেসটার সাথে মিলাতে পারে না। তো এটা হচ্ছে মানুষজনের একটু নিতে সমস্যা হয়। কিন্তু হ্যাঁ, আমি রিয়্যাক্ট করি, আমি রাগি, কারণ আমি মানুষ এবং প্রত্যেকটা মানুষেরই তার ইমোশন এক্সপ্রেস করা উচিত। এবং আবেগ শুধুমাত্র মনের সাথে জড়িত নয়, আবেগ পুরো শরীরের সাথে জড়িত। এবং যে কোনো ইমোশন আটকে রাখার নেগেটিভ ইম্প্যাক্ট বডিতে পড়ে, সেটা ক্যান্সার থেকে শুরু করে ভয়াবহ থেকে ভয়াবহ রোগ হতে পারে। তাই আমি বিশ্বাস করি ইমোশন এক্সপ্রেস করাতে। আমি ভীষণ রকম ইমোশন এক্সপ্রেস করি এবং আমার একটা খুব কাছের মানুষ আছে যার কাছে সেটা করা যায়। বাই দ্য ওয়ে, তোমার একটা ব্যাপার যেটা আমি জানি সেটা এই মুহূর্তে বলতে চাই, এবং সেই বিষয়টা একটু হয়তো আলাদা। আমি ঠিক জানি না যে এই মুহূর্তে আমার বলাটা কতটুকু রাইট হচ্ছে, বাট তারপরেও আজকে যেহেতু অনেক গল্প হচ্ছে, অনেক ভেতরকার কথা আমরা শুনছি, তোমার সম্পর্কে জানছি, সেই জায়গা থেকে জানতে চাওয়া, তুমি মানুষকে মিমিক্রি করতে পারো, এটা কখনো প্রকাশ করেনি বা বলেনি, বা তুমিও কোথাও বলনি। সো এই গুণটা কবে থেকে আয়ত্ত করেছো? ছোটবেলা থেকে। আজকে কি কাউকে মিমিক্রি করা যাবে? না, যাবে না, একদমই না। ওকে, তাহলে শিউলি কি আজকে আমাদেরকে কোনো গান শোনাবে? কারণ তুমি ভালো গাও, ভালো নাচো। নাচ এখন আমি দেখাতে পারবো না, সরি। নাচ আমি দেখাতে বলবো না, কিন্তু গান তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। তাহলে শেষে গান শুনবো, তার আগে তোমার নায়কদের সম্পর্কে বলো। তোমার মতো করে, আমি এক কথাই বলতে বলবো এমনটা না, মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে কি বলবে? এই মানুষটাকে নিয়ে তো অনেকবার বলা হয়ে গেছে, ওই একই কথা ঘুরে ফিরে আসবে, কিন্তু ওই মানে সমপরিমাণ সম্মানের সাথেই বলতে চাই, উনি খুব প্রফেশনাল, অনেক কাম অ্যান্ড কোয়াইট, অনেক বুদ্ধিমান, এবং ওনার সাথে কাজ করে আমি বুঝতে পেরেছি উনি কেন শাকিব খান। আর আরফিন শুভ খুব ভালো কো-অ্যাক্টর, অনেক ডেডিকেটেড, প্রত্যেকটা কাজের সাথে খুব ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়, অ্যান্ড হার্ড ওয়ার্কিং। আমার আরেকটি ইন্টারভিউতে তুমি বলেছো তুমি এরপরে কাজ করতে কার সাথে চাও, তখন তুমি বলেছিলে চঞ্চল ভাইয়ের কথা। যদি কোনো ডিরেক্টরের কথা বলি যে কোন ডিরেক্টরের সাথে কাজ করতে চাও, তাহলে কাদের নাম আসবে, নাকি বলতে চাও না আলাদা করে কারো কথা? এই মুহূর্তে একটা নাম নিব? হ্যাঁ, তোমার যদি ইচ্ছে হয় তুমি বলতেই পারো। তানিম নূর। হ্যাঁ, দুর্দান্ত কাজ।
তানিম ভাইয়ের কাজ আমারও অসম্ভব পছন্দের। ঐশীর যারা ছোটবেলার বন্ধু, সেই ছোটবেলার বন্ধুদের প্রসঙ্গে আমি একটু যেতে চাই, যে সেই বন্ধুদের সঙ্গে তার এখন সখ্য কেমন? আমার অনেক বন্ধু নেই সত্যি কথা বলতে, কিন্তু যে কয়জন আছে আমার জীবনে, যে কয়জন মানুষ আছে, আমি বলবো যে মানে যাদের সাথে আমার ব্লাড কানেকশন নেই, আবার কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আমার ব্লাড রিলেশন আছে। আমার জীবনে যারা আছে আমি ক্রেডিটটা তাদেরকে দেব। আমি জোর করে সম্পর্ক ধরে রাখাতে বিশ্বাসী নই, এবং অনেক বেশি এফোর্ট দিয়ে সম্পর্ক ধরে রাখাতে বিশ্বাসী নই। যার থাকার সে থাকবে, যে তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসে সে কখনো যাবে না। একদম তোমার সব সিচুয়েশনে তোমার মানে পরম বন্ধু হয়ে, তোমার কাছের মানুষ হয়েই থাকবে। আমার লাইফে যে কয়জন মানুষ আছে তারা আমার চড়াই উতরাই দেখেছে, তারা আমার ভালো খারাপ সময় দেখেছে, তারা আমার হাস্যোজ্জ্বল ঐশীকে দেখেছে, তারা একেবারে ডিপ্রেসড ঐশীকে দেখেছে, আমাকে ভেঙে পড়তে দেখেছে। এবং এর মধ্যে অনেক মানুষের সাথে আমার অভিমানের ফেজ এসেছে, আমি দূরত্ব তৈরি করেছি, তারা আবার ভালোবেসে ওই দূরত্বটাকে ঘুচিয়ে এনেছে। এই আমার জীবনে যারা আছে এই ক্রেডিটটা আমি তাদেরকে দিতে চাই, যে তারা আমার জীবনে আছে, আমি ধরে রাখিনি, তারা থেকেছে। তো আমি তাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। আর ছোটবেলার বন্ধুদের মধ্যে কয়েকজনের সাথে আমার সম্পর্ক একেবারে পরিবারের মানুষের মতন, যাদের কাছে আমার জাজড হওয়ার কোনো ভয় নেই, যাদের কাছে আমার ছোট হওয়ার কোনো ভয় নেই, যাদের কাছে আমার সেলিব্রিটি অরা ক্যারি করার প্রয়োজন বোধ হয় না। এই মানুষগুলো হচ্ছে আমাকে আনকন্ডিশনালি ভালোবাসে বলে আমার জীবনে রয়ে গেছে। এমনও হয় যে কারোর সাথে 3-4 মাস কথা হয় না, 5 মাস 6 মাস কথা হয় না, কিন্তু যখন হয় 3-4 ঘন্টা করে কথা হয়। তো ওই মানে উই জাস্ট টক আওয়ার হার্টস আউট। তো হ্যাঁ, এই ধরনের কিছু মানুষ আমার জীবনে আছে। তবে আমার বেস্ট ফ্রেন্ডের কথা যদি বলি, হানি, তুমি তাকে দেখেছো। ওর সাথে আমার 2014 সাল থেকে বন্ধুত্ব, 11 বছর হয়ে গেছে, ক্লাস 9 থেকে। কিন্তু এখনো আমরা দুজনকে তুমি তুমি করে বলি, দুজন দুজনের প্রাইভেসিকে রেসপেক্ট করি, দুজন দুজনকে স্পেস ক্রিয়েট করা, অলওয়েজ স্পেস। বেস্ট ফ্রেন্ডদের মধ্যে কিন্তু এগুলো থাকে না, কিন্তু আমরা দুজন দুজনের স্পেস, প্রাইভেসি সবকিছুকে অনেক রেসপেক্ট করি। আবার এট দ্য সেম টাইম উই ক্যান শেয়ার এভরিথিং। তো আমার জীবনে যে মানুষগুলো আছে তারা সব এবং ফরচুনেটলি আমি খুব লাকি, আমার জীবনে যে মানুষগুলো আছে সবাই না খুব গুণী, মানে যে কয়টা মানুষ আছে সবাই খুব গুণী। তো আমাকে এই মানুষগুলো আমাকে প্রত্যেকদিন খুব ইন্সপায়ার করে টু বিকাম আ বেটার ভার্সন অফ মাই সেলফ। দ্যাটস গ্রেট। এবং তুমি যে কত মানুষের ইন্সপিরেশন এবং কত মানুষকে ইন্সপায়ার করো, একটা অনেক পজিটিভ ভাইব দাও, এবং আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমার গল্প কিন্তু এখনো শেষ হয়নি, আমার আরো গল্প করতে ইচ্ছে করছে। মানে মনে হচ্ছে যে না, আজকে যেহেতু আড্ডা দিচ্ছি এবং আমার সময় আছে, তাহলে আড্ডাটা আমি চালিয়ে যাই, আরো তোমার সম্পর্কে জানি। জীবনে কখনো মার খেয়েছো আঙ্কেলের হাতে বা আন্টির হাতে? হ্যাঁ, ছোটবেলায় অনেক খেয়েছি। আমি একটু টেলা বাচ্চা ছিলাম, অনেক অনেক টেলামি করতাম। তো আর হচ্ছে থাকে না কি, মানে খালি বিপদে পড়ে যেসব বাচ্চা, আমি ইনফ্যাক্ট আমি এখনো ওইরকম। সব এক এক বয়সের বিপদ এক এক রকম হয়, তো আমি এখনো কিছুটা ওইরকম। বাট ছোটবেলায় খালি বিপদে পড়তাম আর খালি প্রবলেম ক্রিয়েট করতাম। তো বাবা আমার তো বুঝায়, হাতে ধরে ধরে বুঝায়, মাঝে মধ্যে দিয়েও দিত। আর জীবনে প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছো কবে? সেটা কোন সিনেমা ছিল, মনে আছে কি? 18 সালে পোড়ামন 2। হায় হায়, সেটা প্রথম সিনেমা হলে গিয়ে দেখা। আরে বাবা। আর যখন নিজের সিনেমা প্রথম হলে দেখতে গেলে সেই অনুভূতি কেমন ছিল? স্বপ্ন পূরণের অনুভূতি। স্টার সিনেপ্লেক্সে, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, হ্যাঁ, বিগ স্ক্রিনে, অদ্ভুত মানে। এবং 18 সালে আমি যখন সিনেমায় দেখেছিলাম, মানে সিনেমাটা দেখেছিলাম, আমি সিনেমাটা দেখতে দেখতে ভাবছিলাম যে এই স্ক্রিনে নিজেকে দেখার স্বপ্ন কি পূরণ হবে না আমার। তো 18 সালে একটা ক্রাউন পেয়ে গেলাম, এরপরে ওইখান থেকে আমার জার্নিটা শুরু হলো। দারুণ দারুণ। ওই ক্রাউনের গল্প যেহেতু হলো, একটু ক্রাউনের গল্পে আমি যেতে চাই। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ করলাম, বাট তুমি যখন গিয়েছো 2018-তে, ওই টাইমটা কিন্তু খুব কঠিন ছিল, কারণ বাংলাদেশ থেকে তো ওইভাবে কেউ কখনো অংশ নেয়নি, ওই এক্সপিরিয়েন্সটা ছিল না। এবং তুমি নিজের কস্টিউম তুমি নিজে করেছো, তুমি খুব ছোট্ট একটা মেয়ে, তখন বয়স তখন অনেক কম, জীবনে প্রথমবার দেশের বাইরে একা একা যাচ্ছে এবং এত বড় একটা আয়োজনে অংশ নিতে। সো যারা আসলে এই ধরনের মানে বিউটি প্রেজেন্টের আয়োজক, তাদের উদ্দেশ্যে তোমার কি কি বলার আছে, যেন আমাদের যারা আপকামিং যারা আসবে বা নতুন যারা অংশ নেবে তাদের জন্য এই জার্নিটা একটু সহজ হয়?
রিসেন্ট টাইমে তো আমরা দেখলাম তানজিয়া জামান মিথিলা আপু মিস ইউনিভার্সে গেলেন। মিস ইউনিভার্সে গেলেন, খুব সুন্দরভাবেই উনি পার্টিসিপেট করেছেন। আমি দেখেছি তার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমার দেখা মতে খুব গোছানো, হ্যাঁ অনেক 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 পলিশড, এবং মানে মিথিলা আপু তো অনেক অভিজ্ঞ, অনেকদিন ধরে তিনি মডেলিং করছেন, অনেক বছর ধরে মডেলিং করছেন। তবে প্যাজেন্টের প্রিপারেশন আলাদা, তার পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু, এবং সোশ্যাল মিডিয়া আপডেট গুলো দেওয়া, একটা টিম থাকা ওটার জন্য, সবকিছু মিলিয়ে আমি দেখেছি খুব গোছানো তার সবকিছু। এবং আমি বলবো এভাবেই একটা বিউটি কুইনকে পাঠানো উচিত। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, এবং আমার খুব ভালো লেগেছে দেখে। তো একজন বিউটি কুইন দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তুমি তাকে অতটা দেবে না কেন? সে ডিজার্ভ করে, তো এটা সে ডিজার্ভ করে, তাকে দিয়েছে, সে একটা ভালো রেজাল্ট নিয়ে এসেছে। আমার বারে ভালো রেজাল্টটা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আমি জানি না কিভাবে, কারণ আমি মানে আমার না পাওয়ার গল্প বলতে গেলে, বলা শুরু করলে শেষ হবে না, এবং এতটাই অগোছালো ছিল সবকিছু। অর্গানাইজারদের কথা না বলি, তারা হয়তো বা তখন নতুন ছিল, তারা হয়তো বা তো বোঝেন নাই, কিন্তু আমি বলবো যে তাদের আরেকটু সচেতন থাকা উচিত ছিল। কারণ আমার জাস্ট 18 বছর বয়স ছিল, ওই বললাম না যে ছোটবেলার আমার কথা চিন্তা করলে মায়া হয়, আমার সেই মিস ওয়ার্ল্ডের জার্নির কথা চিন্তা করলে আমার জন্য মায়া হয়। আমি যেসব জিনিস ডিল করে এসেছি, আর তার থেকে বড় কথা, আমি গিয়েছি চায়নার সানিয়াতে একটা টুরিস্ট খাবার থেকে তুমি সানিয়া নাম জীবনে শুনেছো? তো এমন একটা জায়গা যেখানে সাথে বাংলাদেশের যোগাযোগ খুব কম, খুবই টাফ ছিল আমার জন্য সবকিছু। আমাকে বলা হয়েছিল যে ওখানে বরফ পড়ছে, ঠান্ডা, আমি সব গরম কাপড় কিনে নিয়ে গিয়েছি। গিয়ে দেখলাম যে ওখানে আমাদের দেশে বসন্তে যেরকম ওয়েদার থাকে ওরকম। এখন আমার কাপড় চোপড় নাই, আমি পরবো কি? আমি আসছি একটা বিউটি প্যাজেন্টে। তো হচ্ছে 3-4 দিন যাওয়ার পর দেখলাম যে আমার কাপড় চোপড় শেষের দিকে। আমি এখন কি করব? আমি আমার ভাইয়াকে কল দিলাম। ভাইয়া তার বিজনেস পার্টনার থাকে গোয়াংজোতে, চায়নার, তাকে কল দিল। সে ওখান থেকে 20-25টা কাপড় কিনে হচ্ছে কুরিয়ার করে হচ্ছে আমাকে সানিয়াতে পাঠালো। তো এক দিনে 3-4টা করে। তো মজার বিষয় ছিল কি, অন্যান্য দেশের বিউটি কুইনদের এত বেশি গোছানো ছিল, তাদের অর্গানাইজেশন থেকে প্রত্যেকটা জিনিস প্রোভাইড করা হয়েছে এবং সবকিছু এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তো তারা খালি দেখতো যে এই মেয়ের খালি পার্সেল আসে, এই মেয়ে কি করতে আসছে এখানে। এবং প্রত্যেকদিন আমরা কাজ শেষ করে যখন হোটেলে ফিরতাম, প্রত্যেকদিন কোনো না কোনো অ্যাক্টিভিটি থাকতো। তো শেষ করে যখন রিসেপশনে আমার নামে খালি পার্সেল আসে, তো প্রত্যেকদিন 2-3টা 4-5টা করে ড্রেস এরকম আসে। তোর বলতে এগুলো কি? আমি বললাম আমার ড্রেস লাগবে, আমার বাসা থেকে ড্রেস কিনে পাঠিয়েছে। তো একদিন একটা মেয়ে জিজ্ঞেসই করে ফেলেছে যে তোমরা কি অনেক রিচ? মানে এটা কেন জিজ্ঞেস করেছে? ও ভাবছে যে আমাদের তো প্রত্যেকটা ছোট থেকে ছোট জিনিস অর্গানাইজেশন থেকে দিয়েছে, এই মেয়ে নিজের ব্যক্তিগত পয়সা খরচ করে এত কাপড় কিনছে, এর মনে হয় অনেক হিসাবের বাইরের টাকা, এর মনে হয় অনেক বেশি টাকা আছে, এই জন্য এত খরচ করছে। কিন্তু আমি তো করছি আমার প্রয়োজনে, আমার তো উপায় নাই, এই জন্য। তা ওইটা এখনো মনে পড়ে। আর স্টাইলিং, মেকআপ এগুলো তো ছেড়েই দাও, কিছু বুঝি না। আমার সোশ্যাল মিডিয়া আমার হাতে ছিল না, অর্গানাইজেশনের হাতে ছিল। আমি ছবি তুলে পাঠাতাম, তারা পোস্ট করতো। তো অনেক কিছু আমার কন্ট্রোল ছিল না, অনেক কিছু। এখনকার সময় হলে কিন্তু ব্যাপারটা তোমার জন্য অনেক সহজ হতো এবং অ্যাচিভমেন্টটা বোধহয় আরো বড় হতে পারতো, এবং এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আরো বড় হতো, মানে আল্লাহ চাইলে। তবে আমি একদিক থেকে হ্যাপি যে সময়ের সাথে এই ইন্ডাস্ট্রি আমাকে যা শিখিয়েছে বা সবকিছু ওঠাপড়া আমাকে যা শিখিয়েছে, তার থেকে বড় কথা ওই যে নাইভ ঐশী, ওই ইনোসেন্ট ঐশী, আমার নিজের প্রতি সম্মান এবং কনফিডেন্স বেড়ে গেছে যে আমি জাস্ট গ্রাম থেকে এসে কোনো গ্রুমিং ছাড়া, কোনো প্রিপারেশন ছাড়া আমি ওইটা অ্যাচিভ করে আসতে পেরেছি। তো এই ক্রেডিটটা আমার এই ক্রেডিটটা কারোর সাথে শেয়ার করতে হয় না। দ্যাটস আ গুড থিং অ্যাবাউট দিস। আজকে অনেক না জানা গল্প কিন্তু জানলাম। একটু ফ্যান্সদের গল্প হবে না, এটা হতেই পারে না। তোমার খুব পিওর মানে ফ্যান্স গ্রুপ আছে এবং যারা তোমাকে ভীষণ রকম ভালোবাসে, তাদের কথা কিছু বলো আমাদেরকে। আমার ফ্যানরা অনেক লয়াল। হ্যাঁ, আমি 4টা বছর কোনো সিনেমা শুটিং করিনি এবং লম্বা গ্যাপ গেছে আমার কাজে মাঝে মাঝে, কিন্তু ওরা না গিভ আপ করে দেয়নি। ওরা সব সময় লেগে থেকেছে, ওরা আমাকে সেলিব্রেট করেছে, ওরা আমার সাথে যোগাযোগ রেখেছে, আমার খোঁজ রেখেছে, আমার স্পেশাল ডেতে আমাকে স্পেশাল ফিল করিয়েছে, এবং ওরা সব সময় অ্যাক্টিভ থেকেছে এবং ওরা ওয়েট করেছে
কারণ এখন মানুষ না রিলেটেবল ভিজিবল ফেসগুলোর পেছনে বেশি দৌড়ায়, কিন্তু ওরা ওইটা করেনি। ওরা ঐশীকে ভালোবাসে, ঐশীর মানে শুভাকাঙ্ক্ষী হিসেবেই হচ্ছে ওরা এই এতগুলো বছর আমার কাজের জন্য ওয়েট করেছে, আমাকে ভালোবেসেছে, শুধুমাত্র শিল্পী ঐশীর কাজের জন্য ওয়েট করেনি। আর ইনফ্যাক্ট এমন হয়েছে, মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড যখন পেয়েছিলাম, এত বেশি ভোট করেছিল আমার ফ্যানরা, আমার ফ্যান ক্লাবের অ্যাডমিন ফাহিম, ওর কথা যদি বলি, ও হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার পরে লটারি হয়, মানে যারা লটারি হয়, মানে লটারি হয়, তাদের মধ্যে থেকে মানে ওখান থেকে পিক করে হচ্ছে কেউ টেলিভিশন পায়, কেউ বাইক পায়, ফার্স্ট প্রাইজ হচ্ছে বাইক। তো ওখানে জয় আপু ছিলেন, সিয়াম ভাইয়া ছিলেন, মেজাবিন আপু ছিলেন, আরো অনেকে বড় বড় শিল্পীরা ছিলেন যারা। তো এত ভোটারদের মধ্যে থেকে ফার্স্ট প্রাইজটা পেয়েছে আমার ফ্যান ক্লাবের অ্যাডমিন। তো দ্যাট ওয়াজ আ ভেরি মানে হ্যাপি মোমেন্ট ফর মি, যে ও এত এফোর্ট দিয়েছে, ওরা এত এফোর্ট দিয়েছে যে এই কোটি কোটি ভোটের মধ্যে থেকে ফার্স্ট প্রাইজটা আমার ফ্যান ক্লাবের অ্যাডমিনই পেলো। সো এটা আমার জন্য খুব প্রাউড মোমেন্ট ছিল। ভালো, হ্যাঁ, এটা খুব চমৎকার মোমেন্ট। এবং আমি স্পেশালি আরেকটা ফ্যানকে তোমার থ্যাঙ্কস দিব, যে আমার বিপদে খুব হেল্প করেছে, তোমার ফ্যান। আচ্ছা, ওর জন্য অনেক ভালোবাসা। বলো, রুদ্রকে বলছি। রুদ্রর জন্য অনেক অনেক ভালোবাসা। রুদ্র অনেক ভালো থাকুক, ও যেমন ভালো একটা ছেলে, আমি চাই যে ওর জীবন ভীষণ রকম সুন্দর হোক। হ্যাঁ, রুদ্র ও ডাক্তার এবং ও ভক্ত। আমি ওদেরকে ভক্ত না বলি, ওরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারের মতনই, একদম, মানে সবচেয়ে পিওর ফ্যামিলি মেম্বার যেটাকে বলে। ওরা মানে ওরা আনকন্ডিশনালি ভালোবাসে, আমার কাছ থেকে ওদের কিছু পাওয়ার নাই, ওরা কিছু পায় না আমার কাছ থেকে, শুধু ভালোই বাসে আমাকে। তো এই মানুষগুলো আমার পাশে সবসময় ছিল শুরু থেকে। এবং এরা আমাকে যখন মাঝে মধ্যে থাকে না, উপহার না সবসময় ম্যাটেরিয়ালিস্টিক উপহার হিসেবে দেখলে হয় না। আমি একটা উপহার দেওয়ার পেছনে এদের যে পরিমাণে আবেগ দেখি, চিন্তা দেখি, থটফুল গিফটস দেয় এরা আমাকে। তো আমাকে অনেক বেশি ইমোশনাল করে দেয়, এবং আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি কি ডিজার্ভ করি আদৌ এটা। এটাই কিন্তু মানে খুব সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় কি বলবো এটাকে, যে এই ভালোবাসাটা একদম অমূল্য অনুপ্রেরণা। এবার একদম শেষের দিকে আছি, শেষ করবো, তার আগে মায়ের উদ্দেশ্যে কিছু বলো, বাবার উদ্দেশ্যে কিছু বলো, তাদেরকে কি বলতে চাও আজকে তুমি? আমার কিছু বলার নেই, এই মানুষদেরকে কি বলবো, আমি কিছু বলতে পারবো না। আমি অনেক ব্লেসড। I don't want to get emotional. আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ব্লেসড। আমি অনেক ভালো বাবা মা পেয়েছি, তারা আমার অনেক ভালো বন্ধু। আমার জীবনে ওঠাপড়া এসেছে, আমার সব ধরনের ভার্সনকে তারা ভালোবেসে অ্যাকসেপ্ট করেছে, কখনো আমাকে গিল্ট ফিল করায়নি, লো ফিল করায়নি। রাদার আমাকে জীবনে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে, এবং বড় স্বপ্ন দেখার জন্য না ওই পরিমাণের ইন্সপিরেশন এবং সাপোর্টের দরকার হয়, তারা আমাকে এটা দিয়েছে। আমি স্পেশালি মা আমাকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে, কিন্তু আমার বাবার কথা যদি বলি, আমার বাবা যেভাবে আমার পাশে আমার বটবৃক্ষ হয়ে ছিলেন, সব সময় আছেন, আমি জানি না, আমি বাংলাদেশে এরকম বাবা খুব কম দেখেছি। কারণ বাংলাদেশ কেন বললাম, বাবারা সবসময় সন্তানদেরকে ভালোবাসে, কিন্তু সচেতনতা, দায়িত্বশীলতা, দায়িত্বশীল আচরণ, এগুলো সব বাবা মায়ের মধ্যে থাকে না। এবং কারণ তারাও তো একটা নির্দিষ্ট পরিবেশে বড় হয়, তাদের মেধা, মনন, চর্চা, মানসিক বিকাশ সবকিছু তাদের আচরণে প্রকাশ পায়। আমার বাবা লিমিটেশনের বাইরে গিয়ে আমাকে সাপোর্ট দিয়েছেন সবসময়। আঙ্কেল মানুষটাও তো অন্যরকম, তিনি জীবনে বৃক্ষরোপণের জন্য একবার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছিলেন, গোল্ড মেডেল পেয়েছিলেন। বাহ, দুর্দান্ত। সো ওই ব্যাপারগুলো কিন্তু মানে তার মধ্যে আছে, ভালোবাসা, সহজ সুন্দর একটা মনোবৃত্তি, এটা তার মধ্যে রয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থাকো, বাবা মায়ের মুখ আরো উজ্জ্বল করো, তোমার সকল স্বপ্ন পূরণ হোক, সেই দোয়া, সেই প্রত্যাশা। গান শুনতে শুনতে আমি শেষ করবো, তার আগে যেহেতু নূর আজকে রিলিজ হয়েছে, তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। সবাই প্লিজ নূর দেখবেন। অনেক বছর পরে আপনাদের প্রত্যাশিত কাজ, আমাদের প্রত্যাশিত কাজ নূর রিলিজড হলো। আর সবাই প্লিজ আপনাদের অনেস্ট রিভিউ জানাবেন, ভালো লাগলে অনুপ্রেরণা দেবেন, আর কোনো জায়গায় যদি ভুল ত্রুটি ধরা পড়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং প্লিজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে অলওয়েজ ওয়েলকাম করি, যাতে আমরা আরো বেটার করতে পারি, সেজন্য আমাদেরকে সাহায্য করবেন।
আবার অনেক ভালোবাসা গান শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, ঐশীর নূর রিলিজ হয়েছে, সো যারা ঐশীকে ভালোবাসেন, আরিফিন শুভকে ভালোবাসেন, রায়হান রাফিকে ভালোবাসেন, তারা ডেফিনেটলি নূর দেখবেন বায়োস্কোপে। এখন কোথাও যাবেন না, আমরা আমাদের ঐশীর কণ্ঠে গান শুনবো। কোনটা শুনবেন? ওর তো 2টা গান রিলিজড হয়েছে। তোমার যেটা ভালো লাগে। আচ্ছা, রোমান্টিকটাই শোনাই। রোমান্টিকটাই, আমার রোমান্টিকটাই ভালো লাগবে। আচ্ছা, রোমান্টিক গানটার নাম হচ্ছে স্বপ্ন। চেষ্টা করছি। হ্যাঁ। গাইনি এই গানটা আমি আগে কোনোদিন। কোনো অসুবিধা নেই, তুমি ভালো গাইবে এটা আমি জানি। আচ্ছা। স্বপ্ন ছুঁয়ে তো তার কাটে না তো ঘোর, ভেবে তোকে সারাক্ষণ রাত নেমে আসে ভোর। ওরে প্রিয়া রাখিয়ে বুকে আদরে আদরে, ওরে প্রিয়া তোরে ছাড়া বল বাঁচি কি করে, তোরে এত ভালোবাসি আর বলবো কতবার, যদি হারাস একটিবার মরে যাব শতবার। তোরে এত ভালোবাসি আর বলবো কতবার, যদি হারাস একটিবার মরে যাব শতবার। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং।